আজকে কিন্তু মার জন্মদিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। এবং বাবা ছিল না গ্রেটার দ্যান লাইফ ক্যারেক্টার। এই আমার মা আমাকে সবসময় একটা জিনিস বলে যে রাহুল, তুই জীবনে আর যাই ভালো করেছিস কি না করেছিস, তুই একটা জিনিস ভালো করেছিস, তুই বিয়েটা ভালো করেছিস। কারণ ওর বাবা চলে যাবার পর কিছুটা সময় আমি শারীরিক এবং মানসিকভাবে সত্যিই অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি কাউকে কোনোদিন আজ অব্দি বোঝাতে পারিনি যে একটা ছেলের মনের ভেতর দিয়ে এটা কি যায়। ওর বাবা চলে যাওয়ার পর আমার এমন একটা ডিপ্রেশন হয়েছিল যে আমি এই ফ্ল্যাটে আসবো, চেয়ারে বসে থাকবো বা ঘর পরিষ্কার করবো, সেটা আমি ভাবতেই পারতাম না। ওর বাবাও এত কষ্ট পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা সবাই ওর বাবার জন্য এত কষ্ট পেয়েছি। আমাদের তখন স্বাভাবিক জীবন কিভাবে চলে, কি করতে হয় না করতে হয়, সেসব আমরা তিনজনই ভুলে গিয়েছিলাম। সুপ্রভাত বন্ধুরা, আজকে রবিবার। এই ফ্ল্যাটে আছি এখন, মুড়ে নিয়ে ফ্ল্যাটে। গিজারটা ওই বাথরুমে নষ্ট হয়ে গেছে। এই বাথরুমের গিজার থেকে মাকে জল ভরে দিচ্ছি, মা চান করবে, তারপর মাকে ওই ফ্ল্যাটে নিয়ে যাব। আজকের ব্লগেতে আমি দু একটা জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আর কয়েকটা কথা একটু বলতে চাই। যদি আপনারা প্লিজ ধৈর্য ধরে একটু শোনেন। মুড়ে ভিনিউয়ের ফ্ল্যাটে আছি এবং মাই ফ্ল্যাটে আছে, এবং বিগত 2-3 দিন হলো যেটা আপনারা দেখলেন যে মাই ফ্ল্যাটেই এসেছিলো, মাই ফ্ল্যাটেই ছিল। আমি লাস্ট 2-3 দিন কাজরি আর আমি মোটামুটি এই ফ্ল্যাটে আসছিলাম, রাতের দিকটা থাকছিলাম, কারণ রাতে আমি মাকে একা থাকতে দেবো না। লাস্ট ব্লগটা হওয়ার পরে প্রচুর কমেন্ট এসছে, প্রচুর মানুষ আমাকে পার্সোনালি মেসেজ করেছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এবং নানান মানুষের নানান মতামত। কিন্তু একটা যেটা স্ট্যান্ডার্ড, একটা একটা ইউনানিমাস সকলের যেটা মতামত ছিল সেটা হচ্ছে মাকে একা ছেড়ো না, মাকে তুমি গিয়ে নিয়ে এসো অ্যান্ড অল দ্যাট। তো যাই হোক, 2020 ফার্স্টের দিকে, এই জানুয়ারি নাগাদ, সেই সময় আমি নেদারল্যান্ডে যাই। আমি এই জীবনের প্রচুর জায়গাতে গেছি, চাকরির সূত্রে গেছি বা ঘুরতে গেছি বা যাই হোক, কিন্তু কলকাতা ছাড়া, সেটা যেরকমই হোক, আমি জানি এই শহরের কোনো ফিউচার নেই, আপনারা অনেকে বলবেন এখানে চাকরি বাকরি কোনো কিছুই নেই, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা তো আমার শহর, আমার এখানে জন্ম হয়েছিল। সুতরাং আমি যখনই যেখানে থাকতাম আমি খুব হোমসিক থাকতাম, যাই হোক এটা মনের মধ্যে থাকতো, বাট আই এম প্র্যাকটিক্যাল এনাফ যে কাজ থাকলে সেখানে তো যেতে হবে। এবার নেদারল্যান্ডে আমি যেদিন গিয়ে নামি, ঠিক তার পরের দিন আমার বাবা অসুস্থ হয়। আমি যেই পাড়াতে এখন আছি, কুদঘাট জায়গাটার আপনারা নাম শুনিয়েছেন। যদি কুদঘাট থেকে আপনারা রানীকুঠির দিকে যখন যাচ্ছেন, মাঝে একটা জায়গা পড়ে ওয়্যারলেস বলে, ওয়্যারলেস পার্ক। তো এই ওয়্যারলেসটাই হচ্ছে আমার পাড়া, এখানেই আমার জন্ম। ছোটোবেলা থেকে আমি এখানেই আছি। আমার বন্ধু বান্ধব, ছোটোবেলার থেকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সব কিছু এখানে। স্কুলে ভর্তি হয়ে স্কুল বাস আসা এখানে, প্রত্যেকটা মেমোরি এখানে। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই পাড়া আর এই বাড়ি, আমার বাবা মা দুজনের ক্ষেত্রেই। আমি যখন নেদারল্যান্ডে যাই, ঠিক তার পরের দিন বাবা অসুস্থ হয় আর বাবাকে হসপিটালাইজ করতে হয়। এবং সেই সময় ঘটনাক্রমে আমরা যেহেতু এখানে কেউ ছিলাম না, আমার মা আর আমার মাসি, যে ছোট্টি মাসিকে আপনারা দেখেন, ছোট্টি মাসি, মা এবং মাদের অন্য বোন, আমার মেশোরা সবাই বাবাকে সেই সময়টা সামলায়। বাবা অ্যাপোলোতে অ্যাডমিট হয়, ফার্স্টে অ্যাপোলোতে অ্যাডমিট হয়েছিল। কিডনির ইস্যু তখন খুব নমিনাল ছিল, কিন্তু একটা জিনিস বলতে গেলে যে বাবা যেদিন থেকে অসুস্থ হয় তার 1 মাসের মধ্যে বাবার ডায়ালিসিস শুরু হয়ে যায়। এবং বাবা ছিল না গ্রেটার দ্যান লাইফ ক্যারেক্টার। আমার বাবাকে যারা যারা এই পাড়াতে চেনে, অশোকদা বলতে বাবার এমন একটা ইমেজ ছিল, আমি বাবার 1/10 তো হয়নি। বাবা চরম সোশ্যাল ছিল, এক নামে এই পাড়ার ওই দিক থেকে এই দিক অবধি সবাই চিনত। ইনফ্যাক্ট আমাকে এখন লোকেরা চেনে অশোকদার ছেলে বলে, ব্যাপারটা এরকমই। তো এইগুলো বলার ব্যাপার হচ্ছে এটা যে ওই যে বাবা তখন অসুস্থ হলো আর আমি তখন নেদারল্যান্ডে, আমার মাকে দৌড়াতে হচ্ছে। এর আগে কোনোদিন আমার বাবা সেইভাবে অসুস্থ হয়নি। বাবা সারাদিন বাইরে বন্ধু বান্ধব, এটাই বাবার লাইফ ছিল। বাবা ওই একবার যে অসুস্থ হলো, ব্যাস তারপর থেকে দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক, চলছে চলছে। এবং আমরা তখন নেদারল্যান্ডে, এবং সেই সময়তে হলো হচ্ছে কোভিড। এটা খুব বাজে সময়ের মধ্যে দিয়ে গেছি। আমি তখন বাইরে বসে আছি এবং বাবার এখানে ওরকম সাফারিং হচ্ছে, তার উপরে কোভিড, মাকে একা সব কিছু সামলাতে হচ্ছে। এবং এইখানে একটা 2 মিনিট গ্যাপ নিয়ে আমি একটা জিনিস বলতে চাই। আমার মা আমাকে সবসময় একটা জিনিস বলে
যে রাহুল তুই জীবনে আর যাই ভালো করেছিস কি না করেছিস, তুই একটা জিনিস ভালো করেছিস, তুই বিয়েটা ভালো করেছিস। কারণ সত্যি কথা বলতে গেলে আমি একটা জিনিস এখানে বলবো, যে কাজরি আমাকে লাইফের প্রত্যেকটা পদে পদে আমাকে যেভাবে সাপোর্ট করেছে, মানে হ্যাটস অফ। মানে সিরিয়াসলি আমার বন্ধুরা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে, যারা আমাকে পার্সোনালি চেনে, তারা সবসময় তো এটাই আমাকে বলে। তো কাজরি আর আমি তখন ওখানে, এবং ওই যে মাকে সব কিছু সামলাতে হয়েছে না, এবং পাশে কেউ নেই। আমি জানি যে অনেক ছেলেরাই বাইরে থাকে, অনেক মেয়েরাই বাইরে থাকে, তাদের মা বাবারা এখানে থাকে এবং তাদেরকেও একা অনেক কিছু একসাথে সামলাতে হয়। বাট দেখুন, একটা বেসিক ব্যাপার তো মানবেন যে সব মানুষ এক হয় না। আমার নিজের মাসির মেয়ে, মাসির ছেলেটেলেরাও বাইরে থাকে, আই নো। সব মানুষ এক হয় না। এবার আমার থট প্রসেসটা ওরকম না। আমার চিরকালই একটা থট প্রসেস ছিল যে হ্যাঁ, এটা বলতে পারেন যে আমি একটু বেশিই ভাবতাম। বাবা, তারপর আমি যখন ফিরে আসি, আমরা যখন নেদারল্যান্ডের থেকে ব্যাক করি, ফার্স্টের দিকে মা বাবা খুব চেয়েছিল যে আমরা নেদারল্যান্ডে যাই, ওখানে সেটেল হই, ওখানে ভালো জব করি অ্যান্ড অল দ্যাট। তারপর যেদিনকে বাবা অসুস্থ হয়ে গেল না, মানে বাবার ভেতর থেকে একটা কী ব্যাপার হয়ে গেল, যে ওই যে নিজের ওপর যে বিশ্বাস ভরসা, না আমি একা সব কিছু সামলে নেবো, রাহুলরা ওখানে থাক, সেই ব্যাপারটা কিন্তু বাবার মধ্যে আর ছিল না। আর আমিও না ভেতরে না একদম ভেঙে গেছিলাম, সত্যি কথা বলতে গেলে। মানে আমার ওখানে আর মন বসছিলই না। আমি আজকে জানি যে আমি যদি আজকে নেদারল্যান্ডে থেকে যেতে পারতাম, আমার লাইফটাই আজকে অন্য একটা ডাইরেকশনে হয়তো এখানে বসে আপনার সামনে ব্লগও করতাম না। কিন্তু আমরা যখন সব কিছু ছেড়ে নেদারল্যান্ড থেকে এখানে ব্যাক করলাম, তখন সত্যি কথা না, আমি আমার লাইফে একটা শক খেয়েছিলাম। আমি যেই বাবাকে দেখে গেছিলাম এবং তারপরে ফিরে আমি যেই বাবাকে দেখলাম, দুজন মানুষ এক হতে পারে না। এবং আমি কাউকে কোনোদিন আজ অব্দি বোঝাতে পারিনি যে একটা ছেলের মনের ভেতর দিয়ে এটা কী যায়। মানে পুরো চাইল্ডহুড সব কিছু কী বাবাকে দেখলাম, ফিরে এসে কী বাবাকে দেখছি। এবং এখানেও আপনারা অনেকে বলবেন হ্যাঁ, অনেকের সাথেই এরকম হয়, সবার সাথে হয়। আমি কারোর সিচুয়েশানটাকে ছোটো করছি না, আমি জাস্ট আমার সিচুয়েশানটা বলছি। এবং ফিরে এসে যখন এখানে দেখলাম, এবং বিশ্বাস করুন, আমার বাবা চলে যাওয়ার আগে 2025 সালের 21 মে আমার বাবা চলে গেছে। আমার বাবা চলে যাওয়ার আগে বাবা মোটামুটি 21 থেকে 22 বার হসপিটালে অ্যাডমিট হয়েছিল। এবং সেই যে আমি ফেসটা দেখেছি না, মানে আমি চাই না যে আমার কোনো অতি বড় শত্রুর সাথেও এরকম হোক যে এই ফেসটা থ্রু দিয়ে আমার বাবা গেছে। একজন মানুষ তার জীবনের তো শুধু লক্ষ্য এটা হতে পারে না যে সে বাড়িতে বসে ডায়ালিসিস নেবে। একটা ডায়ালিসিস থেকে ফিরলে তার লুকিং ফরওয়ার্ড টু, বলে না, ইউ শুড হ্যাভ সামথিং টু লুক ফরওয়ার্ড টু ইন ইউর লাইফ, যেটা যখন তুমি বেঁচে থাকবে। বাড়িতে ফিরছে, তার নেক্সট লক্ষ্য হচ্ছে নেক্সট ডায়ালিসিস। হ্যাঁ, অনেকেই বলতে পারে যে হ্যাঁ, আপনার তো নাতি আছে, ছেলে আছে, ছেলের বউ এত ভালো, কিন্তু ওই মানুষটার ভেতর দিয়ে কি যাচ্ছে যখন সে ডায়ালিসিস নিচ্ছে, সেটা আমরা কেউ বুঝতে পারবো না যতক্ষণ না আমরা সেই পজিশনে থাকবো। তো এইগুলো বলার ব্যাপারটা হচ্ছে এটা, আমি আমার বাবাকে এত সাফার করতে দেখেছি না। আমার এরকম একটা ফেস ছিল, আমি আপনাকে বলছি। আমার মানে ফার্স্টে যিনি আমার বাবাকে দেখতেন, বাবার জন্য যিনি আয়া ছিলেন, অনিতাদি, উনি এখন ব্লুকে দেখেন। কারণ অনিতাদির সঙ্গে আমাদের বাড়ির একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে। বাবা চলে যাওয়ার পরে আমরা নতুন করে ব্লুয়ের জন্য আর কোনো আয়া রাখিনি, কারণ প্রথম থেকেও যাদেরকে রেখেছিলাম তারা অতটা এফেক্টিভ ছিল না। এবং অনিতাদি ব্লুকে নিজের ফ্যামিলির মতনই দেখে, নিজের বলেই দেখে। তো অনিতাদি অনেক বেশি এফেক্টিভ। তো আমি এটা এই জন্য বললাম, একটা ইনসিডেন্ট, যে বাবা রাতে শুয়ে থাকতো এবং বাবার রুমেতে নিচে মাটিতে বিছানা বানিয়ে অনিতাদি শুতো। আপনারা বিশ্বাস করবেন না, আমি একটা জিনিস বলছি, আমি যেই ঘরেতে এখন বসে আছি আমি সেই ঘরেতেই শুতাম। রাতে না, গভীর ঘুমের মধ্যে, রাত 2-2 হবে, একটা সাউন্ড হতো, একটা পিঞ্চ সাউন্ড বাবার ঘর থেকে হতো, আমি দৌড়ে বাবার ঘরেতে চলে যেতাম। আমার ভেতরে একটা জিনিস সবসময়তে কাজ করতো, যে আমি হয়তো বাবাকে যতটা এফর্ট দিয়ে দেখতে পারবো, বাবার কোনো অসুবিধা হচ্ছে কিনা, বাবার মাঝে মাঝে পায়ে শীত টান পড়তো, ক্র্যাম্প, হয়তো অনিতাদি ঘুমিয়ে থাকবে তখন, হয়তো ও সেইভাবে দেখবে না। ডিপ ইনসাইড একটা জিনিস চলতো, শত হোক নিজের লোক না, ঘুম থেকে হয়তো উঠবে না শুনেও, আমি যাই, আমার তো বাবা। তো এই জিনিসটা আমার মধ্যে সবসময়তে ছিল, একটা মানে ভেতরে একটা প্যানিক মতন থাকতো যে মাঝরাতে কী হলো। এগুলো বলার ব্যাপারটা হচ্ছে এটা, বাবা তো তারপর চলে গেল, কিন্তু এই যে বাবা চলে গেল, আমার ভেতরে যে প্যানিকটা ঢুকে গেল না, সেই প্যানিকটা আমার ভেতরে এখনও রয়ে গেছে। এবার আমার মা আছে এখানে। আরেকটা ব্যাপার একটু বলি, আপনারা অনেকেই বলেন যে টালিগঞ্জের মতন জায়গাতে যখন থাকতেন, এখান থেকে সোনারপুরেতে কেন গেলেন, অনেকে প্রশ্ন করেন। যদিও এটা অনেকবারই আমি এক্সপ্লেন করেছি। আমার প্রচুর বন্ধুরাও আমার থেকে জানতে চায়। এই ফ্ল্যাটটা আমাদের মোটামুটি 800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট।
আমার বিয়ে হয়েছে 2017 সাল। 2018 সালে আমরা দেবলোক সোনা সিটি ফ্ল্যাটটা বুক করেছিলাম 24শে ফেব্রুয়ারি। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন ফ্ল্যাটটা বুক করেছিলাম, আমরা কি ওখানে থাকার জন্য বুক করেছিলাম? না, সত্যি কথা বলতে গেলে না। আমরা ওই ফ্ল্যাটটা তখন যা মানে রেট ছিল বা আমাদের যে ইনকাম ছিল, আমরা এখানে একটা নিজেদের বিয়ের পরে একটা বড় ফ্ল্যাট নেব জাস্ট কিনে রেখে দিয়েছিলাম। কোনোদিন ভাবিনি যে ওখানে গিয়ে থাকবো। কারণ দেখুন, ছোটোবেলার থেকে মোরেভিনিয়ার মতন জায়গাতে মানুষ হয়েছি। এখানে সারাউন্ডিংস, এই জায়গাটা সব থেকে ভালো জিনিস হচ্ছে, এই জায়গাটা থেকে আপনি যে কোনো জায়গায় যান সব কিছু সামনাসামনির মধ্যে পড়ে, ওয়েল কানেক্টেড, মেট্রো সামনে আছে, তো ভালো একটা জায়গা। পাড়াটারা এখানে কোনোদিন তো ভাবিনি যে ওখানে যাব। 2018 সালে আমার বাবাও অ্যাবসলিউটলি সুস্থ, কিন্তু মানুষ না চায় না যে তার মানে হোয়াট ইজ দেয়ার ইন স্টোর ফর হিম। মানুষ সেটা কোনোদিনই যায় না। আমাদের নেক্সট মুহূর্তে জীবনটা কোন দিক থেকে কোন দিকে টার্ন নিয়ে নেবে সেটা আমরা কেউই জানি না। 2018 সালে ফ্ল্যাটটা বুক করেছিলাম এবং ফ্ল্যাটটা আমাদের হ্যান্ড ওভার হয়েছিল হচ্ছে 2024 ফেব্রুয়ারিতে। লাস্টের দিকে কী হয়েছিল আমি আপনাদেরকে বলছি, কেন আমরা সদল বলে ওই ফ্ল্যাটেতে গেলাম। বাবা যখন ডায়ালিসিস নিয়ে ফিরতো না, আমার এই ফ্ল্যাটটা আমার মা আর বাবা বানিয়েছিল 97 সালে। বাবা যখন ডায়ালিসিস থেকে ফিরতো, এবার 97 সালে যখন ফ্ল্যাটগুলো হতো না, অনেক ফ্ল্যাটেরই তখন লিফটের প্রভিশন থাকতো না। বাবা ডায়ালিসিস থেকে ফিরে এই সিঁড়িটা দিয়ে উঠতে বাবার যা কষ্ট হতো, বাবাকে আমি ধরে ধরে তুলতাম। তার মধ্যে স্ট্রোক হয়েছে, অ্যাম্বুলেন্সের স্ট্রেচার, শুদ্ধ এই সিঁড়ি দিয়ে নামানো। আমি লাস্টের দিকে চাইনি যে আমার বাবাকে এইভাবে সিঁড়ি ভেঙে উঠতে হোক। সুতরাং এমন কোনো ফ্ল্যাটে যেতে চেয়েছিলাম যেখানে লিফট আছে। একটা ডায়ালিসিস যাদের হয় তাদের অনেক সময় হিমোগ্লোবিন লো থাকে, আপনারা অনেকেই জানবেন, শ্বাসকষ্ট হয়, প্রবলেম হয়, জল জমলেও আপনার শ্বাসকষ্ট হবে। ওইভাবে বাবাকে উঠতে হতো না, বাবার শরীর পুরো ছেড়ে দিত। আমি নিজের ছেলে হয়ে আমি এটা চোখে কোনোদিন দেখতে পারিনি। আমি চেয়েছিলাম যে আমার বাবাকে এমন একটা ফ্ল্যাটে নিয়ে যাই যেখানে অ্যাটলিস্ট একটা লিফট আছে। এবং বাবা ওই ফ্ল্যাটেতে গেল। লাস্টের দিকে আমাদের শিফট হওয়ার ইন্টেনশনই এটা ছিল যে ওখানে লিফটটা থাকবে। বিশ্বাস করুন, দিস ওয়াজ দ্য বেসিক ইন্টেনশন, যার জন্য আমরা দেবলোক সোনা সিটিতে শিফট করি। এবং দেবলোক সোনা সিটিতে শিফট করার পরে আবার সব লটবহর নিয়ে এখানে আসার কোনো প্রশ্ন নেই, আর কোনো আসার কোনো সম্ভাবনাও নেই। এবার এতক্ষণ যে এত কিছু বললাম, এখানে একটাই জিনিস বোঝানোর আছে যে একটা মানুষ সে যখন বড় হয় না, আমার এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, সেই মানুষটার জন্য খুব ইম্পর্ট্যান্ট হয় নিজের রুটটাকে রেকগনাইজ করা, নিজের রুটটাকে মনে রাখা এবং নিজের রুটের সঙ্গে জড়িত থাকা ওতপ্রোতভাবে, কারণ সেটাই তো তার অস্তিত্ব। আমার জন্য রুটটা হচ্ছে মোরেভিনিউ টালিগঞ্জ। দিস ইজ মাই রুট, যেখানে আমার জ্যাঠার ছেলে, বন্ধু বান্ধব, ছোটোবেলা থেকে মানুষ হওয়া, হাজার একটা মেমোরি, হাজার একটা স্মৃতি, সব কিছু এটার সঙ্গে জড়িয়ে আছে। এবং আমার মার ক্ষেত্রেও সেটা সেম। সো বেসিক্যালি আমার মা বরাবরই একজন খুব স্বাধীনচেতা একজন মানুষ, এবং বাবাও নিজের ফ্রিডমকে খুব ভালোবাসতো। মা বাবার কিন্তু লং ম্যারিড লাইফটা না খুব হ্যাপি লাইফ ছিল। এবং ছোটোবেলার থেকে আমি মার ওপর, মানে ছোটোবেলায় সেটা নিজে পড়াশোনা করা হোক বা অন্য ব্যাপার হোক, আমার মা সবসময় এটা না মানে আমি মার ওপরে খুব ডিপেন্ড করতাম। এই বাড়িটা আমাদের জন্য একটা স্মৃতির জায়গা, যার জন্য এই বাড়িটা আমরা কোনোদিন কাউকে রেন্টে দেওয়া বা বাড়িটা বেচা, সেল করে দেওয়া, এটা নিয়ে আমরা ভাবতে পারি না। কারণ এই বাড়িটা শুধু বাড়ি না, এই বাড়িটাই হচ্ছে আমাদের রুট, যেখান থেকে শিকড়টা আমাদের মাটির নিচে ঢুকে গেছে বলা যেতে পারে। তো মা এই ফ্ল্যাটে আসতে চেয়েছিল, এই ফ্ল্যাটটাকে মা ফাঁকা রাখতে চায়নি। এবং যারা আমাকে চেনে, আমার বন্ধু বান্ধব যারা আমাকে পার্সোনালি চেনে, যারা এই পাড়াতে থাকে, তারা একটা জিনিস জানে যে রাহুল দেবলোক সোনা সিটিতে শিফট করে গেছে 2024 সালে। কিন্তু এই 2024 সাল থেকে আজকের মধ্যে এমন কোনো দিন আমার লাইফে যায়নি যেই আমি এই ফ্ল্যাটে আসিনি বা যেই আমি এই পাড়ায় আসিনি। এমন কোনো দিন আমার যায়নি। আমার মা বাবার জন্য যেমন এটা পাড়া, আমার জন্য এই জায়গাটা হচ্ছে আমার নিজের জায়গা। আমার বাবা যখন ছিল, আমার যখন জবেতে ছিলাম, সেই সময় আমি রোজ আসতাম, হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম আমি এখান থেকে করতাম। বাবা চলে যাওয়ার পরেও আমি এখানে এসেছি, জিনিসপত্র দেখেছি ঠিকঠাক আছে কিনা, কিছু না কিছু হোক আমি রোজ এখানে আসি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে বাবার এই জায়গাটা খুব প্রিয় ছিল, তো এই জায়গাটা মেনটেন করে রাখার দায়িত্বটা কিন্তু আমাদের। দ্যাট ইজ দ্য থিং। এটা আমার ভেতরে খুব ডিপ রুটেড একটা ফিলিং আছে। আপনারাও অনেক কিছু
লিখেছেন, আমি দেখছিলাম প্রচুর মেসেজ এসছে, অনেক কিছু এসছে। তো অনেকেই আমাকে বলেছেন যে মাকে একা রেখে ছেড়ে দিও না, আবার অনেকে বলেছেন যে হ্যাঁ আপনার এখন একটা বয়স হয়ে গেছে, একটা বয়স হলে মানুষের একা থাকাটাই, মানুষ একা থাকতে ভালোবাসে অ্যান্ড অল দ্যাট। আবার অনেকে বলেছেন যে মেয়ের মাও তো একা থাকে, তো ছেলের মার একা থাকতে অসুবিধাটা কী। এবং অনেকেই এটাও বলেছেন যে হ্যাঁ আপনি একা থাকুন, রাহুলরা একটু নিজেদের মতন সময় পাবে অ্যান্ড অল দ্যাট। এবং আমি একটা জিনিস এখানে বলতে চাই, যদিও আমার এখানে ক্ল্যারিফাই করার কোনো ব্যাপার নেই, স্টিল কাজরির মাকে আমি আর কাজরি অন্তত প্রচুরবার বলেছি যে তুমি আমাদের সঙ্গে এসে থাকো। আমি বলেছি তোমার মেয়ে এখানে থাকে, তুমি আমাদের সঙ্গে এসে থাকো, তোমাকে আমরা ভালো করে দেখতে পারবো। কিন্তু ওই ক্ষেত্রে না, একটা জিনিস আপনারা যারা আমাদের ভ্লগ দেখছেন, আমাদের ভ্লগের ভিউয়ারদের মতো অনেক মানুষ এরকম আছেন যারা বার্ধক্যে পা দিয়েছেন, তারা একটা জিনিস না খুব রিলেট করতে পারবে যে একটা বয়সের পরে না মানুষ নিজের জায়গা ছেড়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এবং সেটার সাথে আপনি আপনার মেয়ের বাড়িতে গিয়ে থাকবেন, ছেলের বাড়িতে গিয়ে থাকবেন, ওখানে আপনাকে বাজেভাবে ট্রিট করবে, সেই ভয়তে আপনি যাচ্ছেন না, এই অ্যান্ড অল দ্যাট স্টাফ, এইসব জিনিস হ্যাজ নাথিং টু ডু উইথ দিস ফিলিং। সত্যি কথা বলতে গেলে আমার বড় মাসি বেহালাতে থাকে, আমার দাদা থাকে হচ্ছে আবুধাবিতে। দাদা ওদের অনেকবার চেয়েছে বড় মাসিকে নিয়ে যেতে, কিন্তু বড় মাসি জানে যে নিজের বোনরা এখানে থাকে, সবাই এখানে থাকে। আমার একটা মানে একটা বয়সের পরে আমি ছেড়ে যাব না, নিজের জায়গা এত চেঞ্জ করতে মানুষ চায় না, দ্যাট ইজ দ্য থিং। মানে ওর মা বেশিরভাগ সময়টা ওর মামার বাড়িতেই থাকে, ওর মামার বাড়িতে মায়ের বোনরা আছে, ভাই আছে, নিজের মা আছে, মানে ওর দিদা আছে। এবং ফ্ল্যাটটা কিন্তু মামার বাড়ি ঠিক পাশেই, ফ্ল্যাটটাতে মা হার্ডলি যায়, মা কিন্তু মামার বাড়িতেই বেশিরভাগটা সময় থাকে। কেন থাকে? কারণ থাকতে ভাল লাগে, সিম্পল একটা ব্যাপার। আমার মনে হয় মানুষের যেখানে থাকতে ভাল লাগবে মানুষের সেখানে থাকা উচিত, অ্যাবসলিউটলি। এটাই কোনো থার্ড পার্সনের কোনো মতামতের কোনো জায়গাই নেই, সিম্পল একটা ব্যাপার। আমার মা যেদিনই ফ্ল্যাটেতে মনে হয়েছিল আমার মা সেদিনকে এসেছিলো, কিন্তু আমি একটা জিনিস সবসময় তো জানতাম, ওই যে বললাম যে বাবার সময় থেকে আমার ভেতরে একটা প্যানিক থাকে যে রাত্রেবেলা কী হয়ে যাবে, একা একটা ফ্ল্যাটে থাকছে। আমি কিন্তু বিগত এই 3 দিন রাত্রেবেলা এখানে এসেছিলাম, আমি মাকে বলেছিলাম মা তোমাকে কোনো খাবার বানাতে হবে না, ওখানে যা রান্না হচ্ছে আমি নিয়ে আসবো এবং নিয়ে এসে এখানে তুমি সেটা খেয়ে নিও। এবার 3 নম্বর দিন যখন হয়েছে আমি নিজের থেকে বলিনি মাকে। এবার মা না প্রত্যেক দিন ভিডিও কল করতো, বুলুকে দেখা, বুলু, বাবা বুলু বলতো, সেখান থেকে মাও বুলুকে একটু দেখা, তো ব্লুকে দেখতো। কালকে সকালে আমাকে ফোন করে বলছে আজকে কি তোরা আসবি এখানে? হ্যাঁ আসবো, আমাদের বাইরে যাওয়ার ছিলই, আমরা আসতাম, আমি রোজই এসছি। হ্যাঁ আসবো। বলছে তাহলে এসে যখন যাবি সেই সময় আমাকে নিয়ে যাস, আমিও তো ওই সময় ব্যাক করে যাবো। আমি কিচ্ছু বলিনি, হ্যাঁ ঠিক আছে ওকে। তো দ্যাট ইজ দ্য থিং। আপনারা অনেকেই সাজেশনটা দিয়েছিলেন ওনাকে একা থাকতে দাও, উনি ব্লুকে ছেড়ে থাকতে পারবেন না, ফিরে আসবেন, ব্যাপারটা সেটাই। আরেকটা জিনিস আপনাদের সঙ্গে এখানে আমি একটু শেয়ার করি। দেখুন, আমি না প্রত্যেক দিন সকালবেলায়, আমি যেহেতু মর্নিং স্কুলে পড়তাম, আমার খুব ভোরে ওঠার অভ্যেস, খুব আর্লি রাইসার, আমি 4:30 5টা সময়তে উঠে পড়ি। অনেক দিনের অভ্যেস হয়ে গেছে, মর্নিং স্কুল ছিল সাউথ পয়েন্ট, ভোর 6:30 থেকে হয়তো শুরু হতো, তো সেই সময় থেকে অভ্যেসটা রয়ে গেছে। আমার মাও না খুব সকালে ওঠে। আমরা সকালে যখন উঠি, কাজরি শুয়ে থাকে ধরুন 7:30 8টা অবধি। এবার আমরা যে সকালের এই সময়টাতে উঠি না, এই সময়টাতে আমরা একটা স্পেসিফিক টাইমই আছে যখন মা আর আমি চা খাই, এবং চা খেতে খেতে আমরা অনেক কিছু আলোচনা করি, অনেক কিছু ডিসকাস করি, আমাদের আগের লাইফটা কী ছিল, বাবা থাকলে এই করতো, বাবা ব্লুকে এখন দেখলে কী বলতো, বাবা এখন থাকলে আমার রেয়াজি দেখলে কী বলতো, বাবা থাকলে এটা করতো, বাবা থাকলে ওটা করতো। নিজের মানুষের সঙ্গে যদি এই মেমোরিগুলোই মানে রিলিভ করতে না পারি, তাহলে আর চাকরি করে, ব্যবসা করে, টাকা পয়সা রোজগার করে কী লাভ? এই যে সময়টা, এই সময়টা আমার কাছে খুব প্রেশাস। আর একটা সময় হচ্ছে আমি যখন রিয়াজি থেকে ফিরি, আমার ফিরতে ফিরতে অনেক রাত হয়, মানে 11:30 11:30 হয়। তো ওই সময়টা আমি যখন ফিরি, তখন মা আমাকে ওই সময়টা খেতে দেয়, কাজুরিও অনেক দিন দেয়, মাও অনেক দিন দেয়। এবার ওই যে খাওয়ার পরে 10 মিনিট তখন আমি মার সাথে বসি, মা জানি যে ওই সময়টা রাহুল এসে আমার সাথে গল্প করবে। এই মোমেন্টগুলো না আমার লাইফের খুব প্রেশাস। সব মানুষ একরকম হয় না, আমার কাছে আমি এগুলোকে বরাবরই খুব প্রাধান্য দিয়ে এসেছি, এখনও দিই। এবং আমার একটা জিনিসই মনে হয় যে অনেক দিন আগে যখন আমরা খুব হ্যাপি ছিলাম, এখনও আমরা হ্যাপি আছি, আমি মিন করতে চাইছি যখন বাবা ছিল, বাবা অ্যাবসলিউটলি ফিট ছিল, বাবার কোনো সমস্যা ছিল না, সেই সময় আমার এখনও মনে আছে কাজরি ইউজ টু শেয়ার দিস বন্ড উইথ মাই ফাদার। আমাকে একদিন একটা জিনিস বলেছিল যে আমি খুব অল্প বয়সে নিজের বাবাকে হারিয়েছি, কিন্তু বিয়ের পরে আমি যখন নিজের বাবাকে খুঁজে পেয়েছি, ব্যাপারটা সেটাই। বাবা যখন রাত্রেবেলাতে ফিরতো বাইরে থেকে,
আড্ডা ফাড্ডা মেরে এসছে, অফিস থেকে ফিরতে লেট হয়েছে, ও বসে থাকতো বাবার জন্য, বাবা আরও একসাথে খেত, আমি আর মা আগে শুয়ে পড়তাম, বাবা আরও একসাথে খেত, অনেকক্ষণ গল্প করতো, সিনেমা দেখতো। তো আমাদের বাড়ির যে এনভায়রনমেন্টটা না, আমার বাড়ি বরাবরই কিন্তু প্রচণ্ড লিবারাল ছিল, এখনও আছে। এবং উই ইউজ টু, মানে আমাদের না খুব একটা হ্যাপি ফ্যামিলি ছিল, মানে উই ওয়ার ভেরি হ্যাপি। এবং সেই ফ্যামিলির মধ্যে কোনোদিন আমি এরকম ভাবিনি যে মা আলাদা থাকবে, বাবা আলাদা থাকবে, বা আমি আলাদা থাকবো। কিন্তু আমার মা আমাকে জিনিসটা বলেছিল যে দেখ, আমি একটু সময় চাই, আমি ওখানে গিয়ে একটু থাকি। তো মা যদি আমার আগের জায়গাতে এসে থাকতে চায়, প্রথমে আমার বুঝতে খুব অসুবিধা এসে আমি ভাবছিলাম মা পার্মানেন্টলি রয়ে যাবে। তো লাস্ট দিনকে আপনারা দেখলেনই, মা আমাকে বলেছিল আমি সপ্তাহে একটু 2-3 দিন এখানে এসে থাকতে চাই। আমার জিনিসটার সঙ্গে মানিয়ে নিতে খুব অসুবিধা হয়েছিল। কিন্তু তারপর আমি একটা জিনিস ভাবলাম যে দেখুন, এই জায়গাতে মানে যদি আমি মাকে বলতে চাই, মা তো বিয়ের পর থেকেই এখানে আসে। এই ফ্ল্যাটের আগে অন্য আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম, তারপরে এই ফ্ল্যাটটা বানিয়ে মা এখানে আসে। তো এটা বলাই যায় 2024 সালে আমরা এখান থেকে শিফট করেছি, মা এই ফ্ল্যাটে 29 ইয়ার্স এই পাড়াতে মা ছিল। তো 29 বছর যেখানে থেকেছে, একজনের মনে হতেই পারে যে সেই জায়গাতে উনি আবার আসবেন, থাকবেন, জিনিসটার সঙ্গে আবার বাঁচতে চাইবেন, ব্যাপারটা এটা। গতকাল রাতে আমরা এখানে এসেছিলাম, ব্লু এসেছিল, এবং এখন মোটামুটি আমাদের সব কিছু গোছগাছ হয়ে গেছে। আমরা আবার দেবলোক সোনার সিটিতে যাবো, এখানে ব্যাক করবো। আরেকটা ব্যাপার, এখানে এসে থাকার হয়, আমাদের দেবলোক সোনার সিটি ফ্ল্যাটটা না একদম মানে ওয়ান সাইড অফ দ্য সিটি। আর মার কি, আমাদের মাসি মামি সবার সাথেই না আমাদের সম্পর্ক খুব ভালো, মানে ওরা রোজ আসে, দেখা করে। আর ওই ফ্ল্যাটটা ওই ক্ষেত্রে অনেক দূর হয়ে যায়, এটা অনেকটা সেন্ট্রালি লোকেটেড, তো ব্যাপারটাই এরকম। এবং যাই হোক, আজকে মা ফিরছে। আজকে আমি চলে যাব এখান থেকে। রাহুল আর কাজলি কালকে রাত্রেই এসে গেছে। আসলে এই বাড়িটার সাথে আমার না, জানো তো, অনেক ইমোশন জড়িয়ে আছে। কারণ আমরা 1997 এই বাড়িতে এসেছি। আমি বিয়ে যখন হয়েছে তখন টালিগঞ্জে এই ফ্ল্যাটটার খুব কাছেই একটা বাড়িতে, ওখানেই আমার শ্বশুর বাড়ি ছিল, আমি সেখানে উঠেছিলাম। তারপর বাড়ি পরে, হ্যাঁ, 2 বাড়ি পরে। তারপর এখানে যখন ফ্ল্যাটটা হচ্ছে দেখে এটা আমরা নিই, এবং সেটা হচ্ছে 97। আর এই বাড়িটা ছাড়ি হচ্ছে একেবারে 2024-এ, যখন রাহুলের বাবা খুব অসুস্থ। লিফট না থাকায় আমাদের এই ফ্ল্যাটে লিফট নেই, যদিও আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, কিন্তু ওর বাবার তাতেও খুব কষ্ট হচ্ছিল। তখন আমরা সোনারপুর চলে যাই। আসলে এই ফ্ল্যাটটার মধ্যে না আমার অনেক মেমোরিজ, মানে এই ফ্ল্যাটটা অনেকেই, আমাদের পাড়ার অনেকেই, আপনারা কি থাকবেন না, তাহলে বিক্রি করে দিন। আমি যেমন সেটা কোনোদিনও না, যারা ভালো করে আমাদেরকে চেনে জানে, তারা they will never ask। হ্যাঁ, যারা আমাদের ভালো করে চেনে জানে, মানে কখনো জিজ্ঞেস করবে। কিন্তু অপরিচিত নতুন এসছে, হতেই পারে, একটা ফ্ল্যাট দেখছে, দিন রাত বন্ধ পড়ে থাকে। রাহুল সকালের দিকে আসে, প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরিডে রাহুল আসে। কিন্তু আমারও খুব আসতে ইচ্ছা করে, কেননা এই ফ্ল্যাটে না একটা আমার সব গোছানো জিনিস। ওর বাবা যেমন, এবার যে এলাম, ওর বাবার একটা খুব সুন্দর ঠাকুরের জায়গা ছিল, যেহেতু এতদিন এখানে আসেনি, জায়গাটা একদম ভীষণ নোংরা হয়েছিল, অপরিষ্কার ছিল, নোংরা না, মানে ধুলো ঝুল এসব। সকালবেলা উঠে চান টান করে প্রথমে ওই জায়গাটাকে পরিষ্কার করলাম, নতুন কাপড় পাতলাম। এগুলো হচ্ছে আমার ইমোশন। কারণ আমি আর ওর বাবা রাহুলকে নিয়ে, রাহুলের ছোটবেলা, রাহুল যখন টিনেজ তখন, তারপর রাহুল কলেজে ভর্তি হলো, সব কিছু কিন্তু এই বাড়ি থেকে। এখন রাহুল, আমার বক্তব্য হচ্ছে আমি সপ্তাহে 2 দিন এই ফ্ল্যাটে এসে থাকবো। রাহুলের বক্তব্য হচ্ছে তোমাকে একা থাকতে দেবো না, তুমি যখন থাকবে আমিও রাত্রে থাকবো। এদিকে আমার পিছুটান হচ্ছে ব্লু। আমি তো রোজ ব্লুয়ের সাথে ভিডিও কলে কথা বলেছি। ব্লুয়ের জন্য আমার খুব ছটফট লাগে। ও আরেকটা কথা আমি বলে দিই এখানে, আমি রাহুলকে বলেছি
বাবা চলে গেছে এখনো 1 বছরও হয়নি, মা যখনই এখানে থাকবে তখন তুই এসে থাক, মানে এটা খুব দরকারি। এই তো সবে মা আসা শুরু করেছে, তাই আমি বললাম রাহুলকে এখন তো মাঝে মাঝে আমার মা ওখানে আসে, তো মা ওখানে আসলো ঠিক আছে, তখন আমি মা অনিতা দিও থাকে আমাদের সাথে, আমরা ওখানে থাকবো রাত্রিবেলা, তুই এসে রাত্রিবেলাটা মার সাথে একটু থাক। যেহেতু বাবা চলে গেছে এখনো 1 বছরও হয়নি আর সবে মা আসা শুরু করেছে এখানে থাকা, সেই জন্যই আমি আরো বলেছি যে রাহুল তুই এখানে এসে থাকিস। আমার আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভীষণ একটু আছে, মানে আমি যেমন বাড়িতে আসি চুল ঝাড়ি, পরিষ্কার করি, ঝাড়ি, মুছি, কারণ এইটুকু সময় আমি একটা লোক রাখলাম, রাহুল কখন ঢুকলো, সেই লোক কখন আসবে, এইসব ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। সত্যি কথা বলতে কি, আমার মেইন জিনিস হচ্ছে এই বাড়িটার সাথে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট। সেটা যেমন কোনো দিন, আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন হয়তো যাবে না। আসলে এখন দেখতে গেলে কাজলি, রাহুল, পুচকু ওরাই আমার সাপোর্ট। ওর বাবা চলে যাবার পর কিছুটা সময় আমি শারীরিক এবং মানসিকভাবে সত্যিই অসুস্থ হয়ে পড়েছিলাম। আর সব থেকে বড় ব্যাপার তো হচ্ছে বাবা চলে যাওয়ার পরে প্রথমে 5-7 মাস তুমি ফ্ল্যাটে ঢুকতেই পারোনি। ওর বাবা চলে যাওয়ার পর আমার এমন একটা ডিপ্রেশন হয়েছিল যে আমি এই ফ্ল্যাটে আসবো, চেয়ারে বসে থাকবো বা ঘর পরিষ্কার করবো, সেটা আমি ভাবতেই পারতাম না। মানে আমার এত ডিপ্রেশন হয়েছিল। কিন্তু থ্যাঙ্কস টু গড যে রাহুল, কাজলি ছিল আমার পাশে, পুচকু ছিল, এবং ওদের জন্যই আমি এই অবস্থাটার থেকে কাটিয়ে উঠেছি। খালি ওদের সঙ্গে মতবিরোধ হয়েছে সেই জন্য আমি অভিমান করে চলে এসেছি, সেটা ঠিক নয়। আমাকে এই বাড়িতে আসতেই হবে। আসলে রাহুল প্রথমে এটা কিছুতেই মানছিল না, এখন রাহুল কাজলি মিলেই ঠিক করেছে আমি সপ্তাহে 2 দিন বা 2 সপ্তাহ পর এসে 2 দিন থাকবো। রাহুল রাত্রে আমাকে একা কিছুতেই থাকতে দেবে না। আমি অনেকবার বারণ করেছিলাম, কিন্তু ওর হয়তো একটা ট্রমার সৃষ্টি হয়েছে, ও সেই 2 দিন রাত্রে আমার সাথে থাকবে। আমাদের যা ফেস গেছে তারপর ট্রমাটা হওয়া খুব স্বাভাবিক। হ্যাঁ, এই বাড়িতে অনেক ধরনের ফেস গেছে। এই আমাদের মানে ওর বাবার সময় আমরা সত্যি ট্রমার মধ্যে ছিলাম, কারণ ওর বাবাও এত কষ্ট পেয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা সবাই ওর বাবার জন্য এত কষ্ট পেয়েছি। আমাদের তখন স্বাভাবিক জীবন কিভাবে চলে, কি করতে হয় না করতে হয়, সেসব আমরা 3 জনই ভুলে গিয়েছিলাম। তার মধ্যে ছিল ব্লুকে তো দেখে রাখতে হবে, তাই এখন আবার ফিরে যাচ্ছি, কারণ আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। আমি চেয়েছিলাম যে একদম রুটিন মাফিক আমি প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহ ছাড়া 2 দিন এসে থাকবো। আর দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো যে একজন লিখেছেন যে মেয়ের মা আলাদা থাকে যখন, ছেলের মাও আলাদা থাকা উচিত। কিন্তু আমি এখানে একটু ক্ল্যারিফাই করতে চাই, রাহুল আমাকে বলেছিল মাকে নিয়ে আসার কথা, আমিও মাকে বলেছিলাম, বাট মা আমাদের সাথে থাকতে চায় না। যার মানে মা থেকেছে নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি, তো মা যেটুকু আসে ব্লুয়ের টানে। মা অ্যাকচুয়ালি আমার মামা বাড়িতে থাকে, মায়ের নিজের মাও বেঁচে আছেন, মানে আমার দিদা বেঁচে আছেন, আমার মামা আছে, মাসি আছে, আর মামা বাড়ির একটা ভালো সাপোর্ট আছে, তো মা মামা বাড়িতেই থাকে। ওরা নিজেদের মতো কিছু মাস পর পর ঘুরতে যায়, বেড়াতে যায়। রাহুল আর মা দুজনেই অনেকবার বলেছে আমার মাকে আসতে, মা আসে কিন্তু পার্মানেন্টলি মা কিছুতেই থাকবে না। ওই আসে মাসে 10 দিন থাকলো, 12 দিন থাকলো, এরকম থেকে যায়, কিন্তু পার্মানেন্টলি মা কিছুতেই থাকবে না, এটা একদম সঠিক কথা। তবে হ্যাঁ, এটা ঠিক কথা, যেরকম মাও বলছে, আমার মাও বলে একটু ইন্ডিপেন্ডেন্টলি থাকা, একটু স্পেস সবারই এখন ইচ্ছে করে। মানে সবাই তো সংসারটা করেছে আরো দিন ধরে, সেটাই সামওয়্যার মানে মনে হয় যে তাদেরও একটা ইন্ডিপেন্ডেন্স আছে, এন্ড উই শুড রেসপেক্ট দ্যাট। আজকে কিন্তু মার জন্মদিন, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে মার জন্মদিন, কিন্তু যেহেতু এবার বাবা চলে গেছে 1 বছর হয়নি, মা বলেছে জন্মদিনে কিচ্ছু না করতে। এই জাস্ট এখানে ফিরলাম, এবং সত্যি কথা বলতে গেলে মাকে এখানে নিয়ে আসার পরে আমার শান্তি। যেটা শুনলেন, মা নেক্সট উইকে আবার যাবে, এখন থেকে প্রত্যেক সপ্তাহে 2 দিন ওখানেতে থাকবে, আমি রাতে গিয়ে ওখানে থাকবো, এবং মাসিরাও আসবে মাঝে মাঝে, এবং সেভাবে মার দিকটাও রইলো, আমাদের দিকটাও রইলো। আর এই যে ব্লু আসছে, মা কে আসছে দেখো, বুলু এসো এসো এসো। কার কাছে যাবে সোনু? 3 দিন বুপু বুপু চলো চলো, যা বাবার সাথে ঘুরে এসো।
হাট্টি মা টিম টিম তারা মাটির পারে ডিম সিং করো সিং করো। করো সিং। তাদের খাড়া দুটো আচ্ছা ব্লু জোজো বলো তো জোজো জোজো দাদা ব্লু জোজো বলো ববি কই ববি ববি